সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি বাড়িতে আছো এবং নিরাপদে আছো। কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি তোমরা সবাই মেনে চলবে এবং আশেপাশের সবাইকে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করবে। এই আশাবাদ ব্যক্ত রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণী পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, দেশের এই ক্রান্তিকালীন সময়ে সরকারের 3টি বিভাগের মধ্যে যে বিভাগের কাজ মুখ্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে শাসন বিভাগ। আজকে আমাদের পাঠের আলোচ্যসূচি হচ্ছে এই শাসন বিভাগের দুজন কর্ণধার তথা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং মন্ত্রী পরিষদের ক্ষমতা ও কার্যাবলী। আমরা প্রথমেই শাসন বিভাগ নিয়ে একটু জানব যে শাসন বিভাগ কি। আসলে সরকারের 3টি বিভাগের মধ্যে শাসন বিভাগ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এটা হচ্ছে সরকারের চালিকা শক্তি। সাধারণ অর্থে আমরা শাসন বিভাগ বলতে সরকারের সেই বিভাগকে বুঝি যারা প্রচলিত আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে থাকে। আর সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গঠিত বিভাগকে বোঝায়। আর ব্যাপক অর্থে রাষ্ট্রপতি থেকে শুরু করে চৌকিদারের ন্যায় সাধারণ কর্মচারীও সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তো এক কথায় শাসন বিভাগ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সমন্বয় সাধন। শাসন বিভাগের 2 শীর্ষ কর্মকর্তা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশের ন্যায় সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, যাকে কেন্দ্র করে শাসন বিভাগ আবর্তিত হয়। আর রাষ্ট্রপতি হলেন নামমাত্র শাসক। আমরা এখন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করব। আসলে 1972 সালের সংবিধানের অধীনে বাংলাদেশে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, যেখানে রাষ্ট্রপতি ছিলেন নামমাত্র শাসক প্রধান আর প্রকৃত ক্ষমতা ন্যস্ত ছিল প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশ সংবিধানে আসলে প্রধানমন্ত্রী পদটাকে মুখ্য করা হয়েছে। তিনি হলেন শাসন ব্যবস্থার মধ্যমণি, মন্ত্রিসভার মূল স্তম্ভ এবং সংসদের নেতা। রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন। তা আমরা এখন প্রধানমন্ত্রীর নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি এই নিয়োগ দেবেন। অবশ্যই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ, কেননা সংসদীয় শাসন ব্যবস্থার নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী রূপে নিয়োগ লাভ করবেন। আর যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে সে দল বিরোধী দল হিসাবে সংসদে দায়িত্ব পালন করবেন। আর কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে কি হবে? সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল 5 বছর, তবে 5 বছরের পূর্বেও প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি 1. প্রধানমন্ত্রী কোনো সময় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রদান করেন, অথবা 2 হচ্ছে প্রধানমন্ত্রী সংসদ সদস্য না থাকেন, অথবা প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারান বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে
নতুন কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদে অধিষ্ঠিত থাকবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আসলে আমরা আগেই বলেছি যে যেহেতু বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, সেহেতু প্রধানমন্ত্রী হলেন শাসন বিভাগের প্রকৃত প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতেই দেশের প্রকৃত শাসন ক্ষমতা নিহিত। তো অতএব এই সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রধানমন্ত্রী যে সকল কার্যাবলী সম্পাদন করেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতা ও কাজ। দেশের সংবিধানে উল্লেখিত রাষ্ট্রপতির সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর দ্বারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং পরিচালিত হবে। এবং বাংলাদেশে আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি শুধুমাত্র কি করেন, প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করেন এবং তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, তারপর উচ্চপদস্থ সরকারি কর্মচারী, বিচারপতি এবং পররাষ্ট্র সংক্রান্ত কাজ, তারপর হচ্ছে যাবতীয় সিদ্ধান্ত, এই সমস্ত কিছু উনি কী করেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পরিচালনা করে থাকেন। তারপরে যেটা 2 নম্বর হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা ও কাজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর কাজ। আমরা জানি প্রধানমন্ত্রী হচ্ছেন জাতীয় সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী আইন প্রণয়নে নেতৃত্ব দিয়ে থাকেন। বিশেষত সরকারি বিলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী সেক্ষেত্রে কি করে থাকেন, প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করে থাকেন। এবং জাতীয় সংসদে যখন আইন পাশের উদ্দেশ্যে কোনো বিল আনয়ন করা হয় তখন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সে বিলের উপর বক্তব্য রেখে সংসদ সদস্যদেরকে বিলের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করে থাকেন এবং তার নেতৃত্বে আইনসভায় আইন পাশ হয়ে থাকে। তাছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে জাতীয় সংসদ কি করতে পারেন, ভেঙে দিতে পারেন। তারপর আমরা দেখতে পাই 3 নম্বরে যেটা আছে আর্থিক ক্ষমতা ও কাজ। জাতীয় সংসদের আর্থিক ক্ষমতা ও কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় সংসদকে বলা হয় অর্থ সংক্রান্ত ক্ষমতার অভিভাবক, রক্ষক ও নিয়ন্ত্রক। এবং জাতীয় সংসদের অনুমোদন ব্যতীত কোনো কর আরোপ করা যায় না এবং সেটা কোনো কর সংগ্রহ করা যায় না এবং কোনো অর্থ ব্যয় করা যায় না। আর এক্ষেত্রে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাছাড়া প্রত্যেক আর্থিক বছরের শুরুতে যে বাজেট পেশ করেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, যেটা পেশ করেন সেটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতীয় সংসদে সেটা পেশ করা হয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা পাশ করা হয়ে থাকে। তারপরে প্রধানমন্ত্রী আর্থিক ব্যাপারে যে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা পালন করে থাকেন, যে জাতীয় সংসদ কোনো কারণে যদি প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুরি দিতে অসমর্থ হন সেক্ষেত্রে কি করেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য 60 দিনের অর্থ মঞ্জুরি দিতে পারেন। তো এটাও দেখা যায় একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সেতু বন্ধন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা এবং শাসন বিভাগের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করেন। বিশেষ করে তিনি মন্ত্রিসভা সম্পাদিত এবং দেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আবার রাষ্ট্রপতির কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটাও মন্ত্রিসভার সদস্যদেরকে অবগত করান এবং সেটা নিয়ে আইনসভায় আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সভায় সভাপতিত্ব করেন। তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার কার্যক্রম পর্যালোচনা করেন, মন্ত্রিসভার মধ্যে সমন্বয় সাধন করেন। এই কাজগুলো করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তারপর হচ্ছে নেতৃত্ব প্রদান সংক্রান্ত কাজ, ক্ষমতা ও কাজ।
আসলে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সকল কার্যক্রম ক্ষমতা আসলে পরিচালিত হয়। তো প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে রাজনৈতিক দলের নেতা। আসলে প্রধানমন্ত্রী হচ্ছেন রাজনৈতিক দলের নেতা। তিনি দলের সাংগঠনিক কাঠামো প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং রাজনৈতিক দলের নেতা হিসেবে কিন্তু সংসদে উনি কী করেন, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করে থাকেন এবং রাজনৈতিক দলের কর্মসূচি প্রণয়নে কী করেন, উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষত নির্বাচনের সময় যে নির্বাচনী কর্মসূচি বা ইশতেহার ঘোষণা করা হয়, সেটা প্রণয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়ে থাকেন। এ কারণেই সংসদীয় সরকার ব্যবস্থার যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন সেটাকে প্রধানমন্ত্রীর নির্বাচন হিসেবে অভিহিত করা হয়। এখানে আসলে প্রধানমন্ত্রীর নির্বাচন হিসেবে অভিহিত করার হয় এ কারণে যে আসলে এই নির্বাচনে দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং দক্ষতার উপর। অর্থাৎ দলের ভালো মন্দ জয় পরাজয় সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর উপরেই বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল। তারপর হচ্ছে আইনসভার নেতা। প্রধানমন্ত্রী হলেন জাতীয় সংসদ তথা আইনসভার নেতা। প্রধানমন্ত্রীর নির্দেশ এবং পরামর্শক্রমে আইনসভা আসলে পরিচালিত হয়ে থাকে। তিনি আইনসভায় সরকারি আইন প্রণয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। তারপরে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই কিন্তু রাষ্ট্রপতি আইনসভার অধিবেশন আহ্বান করেন, স্থগিত করেন বা মুলতবি ঘোষণা করতে পারেন, অথবা প্রধানমন্ত্রী লিখিতভাবে পরামর্শ দিলে উনি আইনসভা ভেঙেও দিতে পারেন। তারপরে সেটা হচ্ছে মন্ত্রিসভার নেতা। আসলে প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা। আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতেই দেশের প্রকৃত শাসন ক্ষমতা নিহিত থাকে। তো প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নেতৃত্ব প্রদান করে থাকেন। বিশেষ করে প্রতি সপ্তাহে এবং প্রত্যেক মাসে যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, প্রধানমন্ত্রী সে বৈঠক আহ্বান করেন এবং বৈঠকের সভায় উনি সভাপতিত্ব করে থাকেন এবং মন্ত্রিসভার বিভিন্ন কার্যাবলী নিয়ে পর্যালোচনা করে থাকেন এবং তাদেরকে বিভিন্ন প্রশাসনিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। আসলে সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা একটা ইউনিট হিসেবে কাজ করে। এখানে সবার দ্বারা সম্পাদিত কার্যাবলী সুচারুরূপে যদি সম্পন্ন হয়, তাহলেই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এবং আমরা এক্ষেত্রে দেখে থাকি যে প্রধানমন্ত্রী যদি কোনো মন্ত্রিসভার কোনো সদস্যের কার্যক্রম মানে জনকল্যাণমুখী না হয় বা তার কার্যক্রমের সমালোচনা থাকে, তাহলে প্রধানমন্ত্রী যদি কোনো মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দান করেন, তাহলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। শুধু তাই নয়, এই প্রধানমন্ত্রীর পতন ঘটলে মন্ত্রিসভারও পতন ঘটবে এবং প্রধানমন্ত্রী যদি আস্থা হারান, তাহলে মন্ত্রিসভাও জাতীয় সংসদে আস্থা হারাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, তারপরে পয়েন্ট হচ্ছে জাতির নেতা। প্রধানমন্ত্রী হচ্ছে জাতির নেতা। তিনি সরকারের গৃহীত কার্যক্রম দেশের পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং তাদের কাছে সরকারের সমস্ত গৃহীত কার্যাবলী তুলে ধরবেন। শুধু তাই নয়, দেশের কোনো সংকটকালীন মুহূর্তে তিনি জনগণের পাশে দাঁড়াবেন এবং তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইবেন এবং অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী কী করেন, বিরোধী দলেরও সাহায্য সহযোগিতা চাইতে পারেন। আমরা বর্তমানে যে করোনাকালীন সংকটে আমরা প্রধানমন্ত্রী সেই ভূমিকাই দেখতে পাচ্ছি। উনি জাতির নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ওনার যে ভূমিকা, সেটা বিদেশেও প্রশংসিত হয়েছে। আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পদটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শাসন ব্যবস্থার মানে প্রাণকেন্দ্রী হচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়াদি তার নেতৃত্বে পরিচালিত ও নির্ধারিত হয়। আসলে রাষ্ট্রের সুশাসন অনেকাংশে নির্ভর করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার উপর। তার ব্যক্তিত্বকে কেন্দ্র করেই রাজনৈতিক দলটির কার্যক্রম নির্ধারিত হয়। তাই প্রধানমন্ত্রী পারেন একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে দেশে স্থায়ী। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব মন্ত্রী পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে। বাংলাদেশ সংবিধানের ২য় পরিচ্ছেদে
55 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী যেরূপ স্থির করবেন সেরূপ অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। বাংলাদেশের মন্ত্রী পরিষদ গঠিত হয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করবে। তবে বর্তমানে দলীয় ব্যবস্থা বিকাশের ফলে যে দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সে দলের মনোনীত নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। মন্ত্রীগণ সাধারণ সংসদ সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হবেন, তবে সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন অথচ সংসদ সদস্য নন এমন ব্যক্তিদেরকেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে মন্ত্রী মনোনীত করতে পারবেন। এভাবে নিযুক্ত মন্ত্রীদের সংখ্যা মন্ত্রী পরিষদের সকল সদস্যদের কি হবে না, 1/1 বেশি হবে না। প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব মন্ত্রী পরিষদের কার্যাবলী নিয়ে। তো প্রথম যে কাজটা মন্ত্রী পরিষদের সেটা হচ্ছে নীতি নির্ধারণ সংক্রান্ত কাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমরা জানি যে দেশের শাসন কার্য পরিচালনার জন্য নীতি নির্ধারণের প্রয়োজন হয়ে থাকে। তো মন্ত্রিসভার মন্ত্রীগণ নিজ নিজ দপ্তরের কার্যাবলী পরিচালনা করে থাকেন এবং স্ব দপ্তরের কার্যাবলী পরিচালনা করতে গিয়ে দলীয় আদর্শ উদ্দেশ্য, সরকারের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য বিধান করে কি করেন, নীতি নির্ধারণ করে থাকেন। আর তারা নীতি নির্ধারণের জন্য মন্ত্রীরা সাপ্তাহিক এবং মাসিক তারা সভায় মিলিত হন এবং সেখানে নীতি নির্ধারণ করে থাকেন এবং মন্ত্রিসভা তাদের এই নীতি অনুযায়ী সরকারি কর্মকর্তাদেরকে কার্য সম্পাদনের জন্য নির্দেশনা দিয়ে থাকেন। তারপর হচ্ছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শাসন সংক্রান্ত কাজ। আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতেই হচ্ছে দেশের প্রকৃত শাসন ক্ষমতা নিহিত থাকে। অতএব এই ক্ষেত্রে মন্ত্রিসভা শাসন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আমরা দেখি এই ভূমিকা পালন করতে গিয়ে মন্ত্রিসভায় কি করেন, মন্ত্রিসভার সদস্যগণ তাদের স্ব দপ্তরের কার্য গুরুত্ব দিয়ে সম্পাদন করে থাকেন এবং তাদের সম্পাদিত কার্যাবলীর জন্য তাদেরকে কি করতে হয়, জবাবদিহি করতে হয় এবং প্রধানমন্ত্রী সমেত মন্ত্রিসভার সকল সদস্যকে তাদের সম্পাদিত কার্যাবলীর জন্য প্রাথমিকভাবে জাতীয় সংসদের কাছে এবং চূড়ান্তভাবে জনগণের কাছে কি করতে হয়, দায়ী থাকতে হয়। কারণ পরবর্তী নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য তাদের কার্যাবলী অত্যন্ত সুচারুরূপে এবং জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে সম্পাদন করতে হয়। এবং শাসন সংক্রান্ত ব্যাপারে মন্ত্রিসভার সদস্যরা কি করে থাকেন, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করেন এবং তারা মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সবার কার্যক্রমের পর্যালোচনা করে থাকেন। তারপর হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, যেটা মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং মন্ত্রিসভার নেতৃত্বেই কিন্তু আইন প্রণীত হয়ে থাকে এবং আইনের যে প্রাথমিক রূপ বিল যেটাকে বলা হয় সেটার খসড়া প্রণয়ন কিন্তু মন্ত্রীরাই করে থাকেন, সরকারি কর্মকর্তা বা আমলাদের সহায়তায় মন্ত্রীরা করে থাকেন। তারপরে মন্ত্রীরা তাদের স্ব বিভাগের আইন প্রণয়নের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অতএব আমরা বলতে পারবো যে জাতীয় সংসদে আইনের খসড়া বিল উত্থাপন, বিল নিয়ে পর্যালোচনা, আইনের ব্যাখ্যাদান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু মন্ত্রীরা কি করে থাকেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শুধু বিল উত্থাপনই নয়, বিল পাশের ব্যাপারেও মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপরে যে কাজ সেটা হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজও কিন্তু মন্ত্রিসভার উপর ন্যস্ত। আমরা জানি একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিসের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। আর সেই অর্থের সংস্থানের জন্য প্রতি বছরই প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং রাষ্ট্রপতির অনুমতিক্রমে অর্থমন্ত্রী কি করে থাকেন, জাতীয় সংসদে বাজেট উত্থাপন করে থাকেন এবং বাজেটের উপর মন্ত্রিসভার সদস্যরা এবং জাতীয় সংসদ সদস্যরা সবাই আলাপ আলোচনা করেন এবং তাদের আলাপ আলোচনার উপর ভিত্তি করে পরবর্তীতে জাতীয় সংসদে বাজেট পাশ হয়। বিশেষ করে বাজেট পাশের ব্যাপারে
অর্থমন্ত্রীর ব্যক্তিত্ব এবং তার বক্তব্যের বলিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর সমন্বয় সংক্রান্ত কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আসলে মন্ত্রিসভা হচ্ছে একটি যৌথ ব্যবস্থা এবং মন্ত্রিসভা তাদের সম্পাদিত কার্যাবলীর জন্য যৌথভাবে কিন্তু আইনসভার কাছে এবং চূড়ান্তভাবে জনগণের কাছে দায়ী থাকে। এই জন্য মন্ত্রিসভার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমন্বয় সংক্রান্ত কাজ। এই কারণে আমরা দেখে থাকি যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং মাসিক এবং সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রিসভার কার্যের সমন্বয় করা হয় এবং বিভিন্ন তাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে সেটাও মিটিয়ে ফেলার চেষ্টা করা হয় এবং এবং সেখানে কীভাবে দেশের জনগণের কল্যাণের জন্য সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে কল্যাণমুখী কার্যগুলি পরিচালনা করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর হচ্ছে বৈদেশিক সংক্রান্ত কাজ, এটাও মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। বিশেষ করে বিদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, তারপরে তাদের সাথে ব্যবসা বাণিজ্য ও লেনদেন পরিচালনা, বিভিন্ন বৈদেশিক সন্ধি চুক্তি স্থাপন ইত্যাদি বিষয়ে কি করেন মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপর আমরা যে কার্যক্রমটা দেখি সেটা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। আসলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে। তো মন্ত্রিসভা বিশেষ করে এ ব্যাপারে মন্ত্রিসভার যে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে সরকারের মানে প্রতিরক্ষা বিষয়ক যে সর্বাধিনায়ক আছেন যে রাষ্ট্রপতি, উনিও এই ব্যাপার মানে রাষ্ট্রপতি কিন্তু কি করেন এ সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির নির্বাচন, পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশের সংবিধানের আসলে চতুর্থ ভাগের 48(1) নম্বর ধারায় বলা হয়েছে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। তিনি প্রজাতন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে তার অবস্থান। তবে তিনি ব্রিটেনের রাজা বা রানীর ন্যায় বাংলাদেশের রাষ্ট্রপতি একজন শাসনতান্ত্রিক প্রধান এবং তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সকল কার্য সম্পন্ন করে থাকেন এবং তিনি নির্বাচিত হন 5 বছরের জন্য এবং 2 মেয়াদের অধিক সময় কোনো রাষ্ট্রপতি ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান যে 2 মেয়াদ যদি কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে আসীন থাকেন, পরবর্তীতে সেটার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আলোচনা করব রাষ্ট্রপতির নির্বাচন ও যোগ্যতা নিয়ে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে 5 বছরের জন্য কি করেন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন কি করবেন, পরিচালনা করবেন। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চাইলে তাকে কি করতে হবে? প্রথম শর্ত হচ্ছে যে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন হতে হবে। কখনো যদি উনি শাসনতন্ত্রের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত না হওয়ার গুণাবলী থাকতে হবে, অর্থাৎ তিনি যদি একবার অভিশংসিত হয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তিনি তার স্পিকারের নিকট স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে জানাতে পারবেন। সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখে 90 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য কি করতে হবে? নির্বাচন পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে একটু আলোচনা করব। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তাকে কি করা যাবে? অভিশংসন করা যায়। যেসব কারণে জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করতে পারবেন সেগুলা হলো, প্রথমত হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করার বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে কি করা যাবে? অভিশংসন করা যাবে। তবে এক্ষেত্রে একটা পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে যে সংসদের 2/3 ভোটের দরকার হবে। তারপর হচ্ছে যে অভিশংসন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা গরিষ্ঠ অংশের স্বাক্ষরের অভিযোগ
কি করতে হবে, লিপিবদ্ধ করে সেটাটি স্পিকারের কাছে একটি প্রস্তাবের নোটিশ জমা দিতে হবে। এবং স্পিকারের কাছে নোটিশ জমা দেওয়ার পর থেকে 14 দিন পূর্বে বা 30 দিন পর এ প্রস্তাব আলোচিত হতে পারবে না, অর্থাৎ এই সময়টার মধ্যে আলোচিত হতে হবে। এবং নোটিশ পাওয়ার পর সংসদ অধিবেশন চালু না থাকলে কি করবেন, স্পিকার অবিলম্বে সংসদের অধিবেশন আহ্বান করবেন। তারপর হচ্ছে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। তবে এক্ষেত্রে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের স্বাক্ষরে কি করতে হবে, অভিযোগ আনয়ন করতে হবে। তখন স্পিকার কি করতে পারবেন, একটা চিকিৎসা বোর্ড গঠনের ব্যবস্থা নিতে পারবেন এবং বোর্ডের রিপোর্ট সংসদের মোট 2/3 ভোটে গৃহীত হলে রাষ্ট্রপতির পদ শূন্য বলে ধরে নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি পদমর্যাদার দিক হতে এক বিশিষ্ট স্থানের অধিকারী। তো বিশ্বের অন্যান্য দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানদের ন্যায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কি করে সকল কার্যই পরিচালনা করে থাকেন। শাসনতান্ত্রিক নিয়ম অনুসারে রাষ্ট্রপতির বিরুদ্ধে কি করতে পারবে না, কেউ আদালতে মামলা দায়ের করতে পারবে না, আবার কোনো আদালতও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন না। তবে তার কার্যাবলীর মাধ্যমে যদি কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হয় তবে কি করা যাবে, সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। শাসনতান্ত্রিক বিধান অনুসারেই তিনি তার ক্ষমতার অধিকারী এবং তদনুসারেই তিনি তার ক্ষমতা পরিচালনা করে থাকেন। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বস্তুত বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে একজন নিয়মতান্ত্রিক শাসক প্রধান, তবে তার নামে সকল রাষ্ট্রীয় কার্যাবলী কি হয়, পরিচালিত হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতি যেহেতু নিয়মতান্ত্রিক প্রধান, উনি কি কি কার্যাবলী সম্পাদন করে থাকেন আমরা তা দেখব। তো রাষ্ট্রপতি আসলে বহুবিধ দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলো হলো, প্রথম হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি যে বাংলাদেশ সরকারের নিয়মতান্ত্রিক প্রধান হলেন কিন্তু রাষ্ট্রপতি। এখানে সকল শাসন সংক্রান্ত কার্যাবলী কিন্তু রাষ্ট্রপতির নামে পরিচালিত হয় এবং রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদান করবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তারপরে বিভিন্ন শাসন বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যেমন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, তারপরে প্রধান নির্বাচন কমিশনার, তারপরে বিচারপতিদেরকে উনি প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ প্রদান করবেন। তারপর হচ্ছে আর যে কাজটা রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে বিদেশে অবস্থিত বাংলাদেশি যে দূতাবাসগুলো আছে সেখানে উনি কি করে থাকেন, রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং কনসালটেন্ট যারা আছেন তাদেরকে নিয়োগ প্রদান করবেন। আবার বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং যারা আছেন তাদেরকে উনি গ্রহণ করে থাকেন। তারপর হচ্ছে রাষ্ট্রপতি দ্বিতীয় হচ্ছে আইন সংক্রান্ত কার্যাবলী। তো আইন সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন, স্থগিত করতে পারেন এবং রাষ্ট্রপতির লিখিত পরামর্শক্রমে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ কি করতে পারেন, ভেঙেও দিতে পারেন। এবং রাষ্ট্রপতি সংসদের অধিবেশনের সময় নির্ধারণ করে থাকেন এবং রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করে থাকেন এবং এই বাণীগুলা নিয়েও সংসদে আলাপ আলোচনা হয়ে থাকে। তারপরে রাষ্ট্রপতি যখন সংসদ অধিবেশনরত না থাকে তখন কি করেন, তখন জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য অর্ডিন্যান্স জারি করতে পারেন। তারপর হচ্ছে কোনো বিল জাতীয় সংসদে পাশ হওয়ার জন্য সেটা রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয় এবং রাষ্ট্রপতির সম্মতির জন্য যখন প্রেরণ করা হয় তখন রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে বিলটাতে অনুমতি দেবেন, নতুবা উনি বিলটা ফেরত পাঠাবেন। এই দুইটার একটাও যদি পদ্ধতি অনুসরণ না করেন তাহলে নির্দিষ্ট সময় পর বিলটা কি হয়ে যাবে, পাশ হয়ে যাবে এবং পাশে হয়ে সেটা আইনে
পরিণত হয়ে যাবে। এবং আবার দ্বিতীয়বার যদি বিলটা উনি কী করেন, উনি যদি সম্মতি না দিয়ে উনি মানে বিলটা আবার পুনরায় ফেরত পাঠান, তাহলে জাতীয় সংসদ কী করবে? বিলটা যদি পুনরায় জাতীয় সংসদে গৃহীত হয়, তাহলে রাষ্ট্রপতির নিকট বিলটা পুনরায় ফেরত পাঠাবেন এবং উনি 7 দিনের মধ্যে বিলটা অনুমতি দিবেন। এবং 7 দিনের মধ্যে যদি অনুমতি দিতে ব্যর্থ হন, তাহলে রাষ্ট্রপতি অনুমতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। তারপর হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগদান করেন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত কার্যাবলী কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ করতে বা দণ্ড লঘু করতে উনি পারেন এবং মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যে কোনো ব্যক্তিকে তিনি ক্ষমা প্রদর্শন করতে পারেন, যেটা আমরা কিছুদিন আগেও দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যেটা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করা হয়েছিল। তারপরে হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির একটা কাজ। জাতীয় সংসদে যে অর্থ বিল মানে যে বাজেট উত্থাপন করা হয় অর্থমন্ত্রী কর্তৃক, সেটা কিন্তু রাষ্ট্রপতির অনুমতি লাগে এবং অর্থ সংক্রান্ত যে কোনো বিল, তারপর হচ্ছে অর্থ মঞ্জুরি, এটা জাতীয় সংসদে মানে উত্থাপন করতে হলে রাষ্ট্রপতির কি করতে হয়? অনুমতি নিতে হয় এবং অনুমতি নিয়ে সেখানে উত্থাপন করতে হয়। তারপর হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা, যেটা আমরা আগেও একটু ইঙ্গিত দিয়েছিলাম যে সরকারের যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, তারপর হচ্ছে যেমন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, তারপরে হচ্ছে যে প্রধান বিচারপতি, তারপর হচ্ছে 3 বাহিনীর প্রধান, এই সবাইকে নিয়োগদান কে করে থাকেন? রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগদান করে থাকেন। কিন্তু এই নিয়োগ সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি এই সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন। তারপর হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত কাজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। প্রতিরক্ষা সংক্রান্ত কাজও একটি গুরুত্বপূর্ণ কাজ। বহিঃশত্রুর আক্রমণের কারণে যদি বাংলাদেশের জল, স্থল ও আকাশপথে কোনো বহিরাক্রমণের সম্ভাবনা দেখা দেয়, তখন কি করতে পারেন? প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতি যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং রাষ্ট্রপতি তখন যে প্রতিরক্ষার জন্য কি করতে পারেন? অনেক সময় মানে যেটা যুদ্ধ অনেক সময় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ঘোষণা করতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শ মানে জাতীয় সংসদের অনুমোদন সেখানে লাগবে। তারপর হচ্ছে অনুষ্ঠান প্রধান ও শপথ পরিচালনা, যেটাও রাষ্ট্রপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। বিশেষ করে দেখা যায় যে জাতীয় যে আন্তর্জাতিক যে দিবসগুলো আছে সেই দিবসে এবং কোনো গুরুত্বপূর্ণ বা জাতীয় আন্তর্জাতিক দিবস, তারপরে গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক দিবসে রাষ্ট্রপতি কী করেন? কোনো অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেন এবং সেখানে উনি কী করেন? ভাষণ প্রদান করেন। তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের তারপরে শপথ পরিচালনা করে থাকেন। তারপরে পয়েন্টস হচ্ছে সম্মান ও খেতাব বিতরণ। আসলে বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সকল সম্মানের অধিকারী এবং তিনি দেশপ্রেম, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদেরকে সম্মান, পুরস্কার ও খেতাব প্রদান করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা বিষয় দেখলাম যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার কার্যাবলী থেকে একটা বিষয় আমাদের কাছে আজকে স্পষ্ট হয়ে উঠল যে বাংলাদেশে যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, আসলে সকল ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তবে সবার কার্যাবলীর মধ্যে অবশ্যই সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে এবং সংবিধান সে সমন্বয়ের কথা স্বীকার করে সেখানেও মানে সবার মধ্যে সমন্বয়ের কথাও বলা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকাই সর্বক্ষেত্রে মুখ্য। তিনি একদিকে যেমন জাতীয় সংসদের নেতা, অন্যদিকে তেমনি
তিনি শাসন বিভাগের মধ্যমণি, আবার জাতির প্রধান নেতা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সম্পর্কে আরো অবহিত হওয়ার জন্য বাংলাদেশের যে সংবিধান আছে, মূল যে সংবিধানটা আছে, তোমরা সেটা সংগ্রহ করে পড়বে, তোমাদের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে পারবে। আর এই চ্যাপ্টারটা আরো ভালো করে তোমরা অধ্যয়ন করবে, কারণ পরীক্ষায় আমাদের এখান থেকে প্রশ্ন থাকে। তো আমি আজকে আলোচনা এখানে শেষ করলাম। তোমাদের যদি আরো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে মন্তব্য লিখে পাঠাবে, আমি পরবর্তী ক্লাসে সমাধানের চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।